তেজ বেড়েছে যুক্তরাষ্ট্র ইরান সংঘাতের, মোস্তফা খামেনির হুঙ্কারে তোলপাড়, বিপদ বাড়ছে কেন ট্রাম্প আর মার্কিন বাহিনী। ট্রাম্পকে বিশ্ব শান্তির জন্য হুমকি বলল খোদ পশ্চিমা গণমাধ্যম, বুমেরাং হচ্ছে কি ইরানকে বিপজ্জনক প্রমাণের অপচেষ্টা। বিশ্বকাপ ফাইনাল ঘিরে উচ্ছ্বাসে নির্ঘুম নিয়োগ, আলোচনায় নয়া বিতর্ক, ফিফাকে প্রশ্নবিদ্ধ করার অঘটনও কি ট্রাম্পের হাত। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। জর্ডানে 2 মার্কিন সেনা নিহতের পর ইরান জুড়ে হামলার তীব্রতা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। আর টানা 8ম দিনের মতো বাহরাইন, কুয়েত, ইরাক সহ মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে জোরদার হামলা থামায়নি ইরান। সমঝোতার স্মারকে তোয়াক্কা না করে তেহরানের আত্মসমর্পণের আগ পর্যন্ত হামলা না থামানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও। এমন অবস্থায় বিপদ বাড়তে থাকায় বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। বাঁচতে চাইলে মার্কিন সেনাদের সবকিছু গুটিয়ে নিয়ে অবিলম্বে মধ্যপ্রাচ্য থেকে সরে যাওয়ার সতর্কবার্তা দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। আবারও সর্বাত্মক যুদ্ধের দিকে এগোচ্ছে ওয়াশিংটন তেহরান, এরই মধ্যে অতিক্রম করছে রেড লাইন। দিনকে দিন ঝুঁকি বাড়ছে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো এতে জড়িয়ে পড়ার, যা হাতছানি দিচ্ছে নজিরবিহীন এক মহাবিপর্যয়ের। টানা 8 দিনের সংঘাতের ভয়াবহতা আলোকপাত করে এমনই এক প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম এপি। এই প্রতিবেদনটি যখন প্রকাশ হয়েছে তখনও যুদ্ধের তীব্রতা কমার পরিবর্তে আরো ভয়াবহ দিকে মোড় নেওয়ার ইঙ্গিত দিচ্ছে। রবিবার বাহরাইন, জর্ডান, কুয়েত, ইরাক সহ মধ্যপ্রাচ্যের মার্কিন স্থাপনা লণ্ডভণ্ড হয়েছে ইরানের ড্রোন আর মিসাইল হামলায়। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির ড্রোন আঘাত হেনেছে কুয়েতে মার্কিন বাহিনীর গোলাবারুদের মজুদে আলী আল সালেম বিমান ঘাঁটির প্যাট্রিয়ট ও বিমান প্রতিরক্ষা রাডারে। ধারাবাহিক এই হামলায় ইরাকেও কয়েকজন হতাহত হয়েছে। ইরানের কয়েকটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে বাহরাইন ও কুয়েত। শনিবার ইরানের ড্রোন ও মিসাইলের আঘাতে 2 মার্কিন সেনা নিহতের পর হামলা আরও জোরদার করে মার্কিন বাহিনী। প্রেসিডেন্ট ট্রাম্প ওই ঘটনায় দুঃখ প্রকাশ আর হুঁশিয়ারি দেওয়ার পর ইরানের সামরিক এবং বেসামরিক স্থাপনায় মিসাইল হামলার তীব্রতা বাড়ে। 60 দিনের সমঝোতা স্মারকের তোয়াক্কা না করে তেহরানের আত্মসমর্পণের আগ পর্যন্ত হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সংঘাত বাড়তে থাকায় বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি করে যুক্তরাষ্ট্র। যে কোনো সময় মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বাড়ার আশঙ্কা করে ফ্লাইট বাতিল সহ যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ার পূর্বাভাস দিয়েছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের নতুন দফা হামলার শুরু থেকে অন্যতম প্রধান লক্ষ্যবস্তু হয়ে উঠছে দক্ষিণ ইরান, বিশেষ করে হরমুজগান, খুজেস্তান ও বুশহর প্রদেশ। ওইসব প্রদেশের বিভিন্ন সামরিক স্থাপনা, সেতু সহ যোগাযোগ ব্যবস্থাকে প্রধান লক্ষ্যবস্তু করছে মার্কিন বাহিনী। বিশ্লেষকদের ধারণা, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিতে ওই অঞ্চলে হামলা চালিয়ে সামরিক বাহিনীর সক্ষমতাকে দুর্বল আর বিচ্ছিন্ন করার চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। কোনোভাবে সেখানে আধিপত্য বিস্তার করতে পারলে স্থল হামলার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না কোনো বিশ্লেষক। যদিও আইআরজিসির কৌশলী প্রতিরোধে মার্কিন এই পরিকল্পনার গন্তব্য এখন পর্যন্ত অনিশ্চিত। এদিকে ট্রাম্পকে মহাশয়তান উল্লেখ করে কঠোর শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। ইরানের শীর্ষ এক সামরিক কর্মকর্তার দাবি, এই বার্তার ভয়াবহতা বুঝতে পারলে মার্কিন বাহিনী আর এক মুহূর্ত মধ্যপ্রাচ্যে অবস্থান করার দুঃসাহস দেখাবে না। অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, বেসামরিক স্থাপনা, বিশেষ করে স্কুল, আবাসিক ভবন আর সেতুতে হামলা চালিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে মার্কিন বাহিনী। মার্কিন বাহিনীর ঘৃণ্য আচরণে যা আর বুঝতে বাকি নেই বিশ্ববাসীর। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। ভয়ঙ্কর প্রতিশোধের হুঙ্কার দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ার করে তিনি বলেছেন, আমেরিকাকে এমন শিক্ষা দেয়া হবে যা তারা কোনোদিন ভুলতে পারবে না। মোস্তফা খামেনির এই হুঙ্কার কি তেহরানের যুদ্ধ কৌশল পরিবর্তনের ইঙ্গিত? আরও ভয়াবহ হয়ে উঠতে যাচ্ছে কি যুদ্ধ পরিস্থিতি? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রকে এমন শিক্ষা দেবে ইরান যা তারা কোনোদিনও ভুলতে পারবে না। চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে সম্প্রতি এমন চরম হুঁশিয়ারি দিয়েছেন সর্বোচ্চ ধর্মীয় নেতা মুজতবা খামেনি। ওয়াশিংটনকে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, যুদ্ধ বাঁধিয়ে আরও বড় অপমান আর ক্ষতির মুখে পড়তে চাইছে আমেরিকা। এর পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত লিখিত এক বক্তব্যে ডোনাল্ড ট্রাম্পকে কটাক্ষ করে খামেনি মন্তব্য করেন, মার্কিন প্রেসিডেন্টের সই করা কোনো কাগজের বিন্দুমাত্র মূল্য নেই। দুই দেশের চুক্তি এখন শুধুই একটি কাগজের টুকরো। গোপন ঘাঁটি থেকে দেয়া বক্তব্যে পশ্চিমা শত্রুর বিরুদ্ধে ইরানের জোরালো অবস্থানের কথাই মনে করিয়ে দিলেন খামেনি।
আমেরিকা নামের মহাশয়তান আবারও আমাদের সঙ্গে করা চুক্তি ভঙ্গ করেছে। এর মাধ্যমে তারা সবার সামনে একটা সত্য স্পষ্ট করে দিল যে মার্কিন প্রেসিডেন্টের সই করা কোনো কাগজের আসলে বিন্দুমাত্র দাম নেই। অত্যাচার, অন্যায় ছড়ি ঘোরানো আর বর্বরতাই আমেরিকার আসল চরিত্র। তারা নিজেদের মুখোশ খুলে আসল হিংস্র রূপটা দেখিয়েছে। এটা প্রমাণ করে আমেরিকা কতটা মিথ্যাবাদী, অযৌক্তিক এবং চরম বিশ্বাসঘাতক। মার্কিন শত্রু এখন যুদ্ধ বাঁধিয়ে আরও বড় অপমান আর ক্ষতির মুখে পড়তে চাইছে। তারা জেনে রাখুক, ইরানের প্রিয় জনগণ এবং প্রতিরোধ বাহিনী তাদের এমন এক শিক্ষা দেবে যা তারা কোনোদিন ভুলবে না। গত মাসেই কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও আমেরিকার মধ্যে সই হয়েছিল বহুল আলোচিত সাময়িক সমঝোতা চুক্তি। ওয়াশিংটন প্রথম থেকেই চুক্তির শর্ত লঙ্ঘন করে আসছে বলে অভিযোগ তেহরানের। চলতি সপ্তাহে মার্কিন বাহিনী ইরানের বেসামরিক জনগণ ও স্থাপনায় তীব্রভাবে আঘাত হানে। যুদ্ধবিমান থেকে বোমা বর্ষণ করে ইরানের অভ্যন্তরে ব্রিজ, রেল লাইন এবং পানি বিশুদ্ধকরণের মতো জরুরি বেসামরিক স্থাপনা উড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। এরপর থেকেই আরও ভয়ঙ্কর রূপ নিয়েছে পরিস্থিতি। হামলার মুখে ইরানও অবশ্য চুপচাপ বসে থাকেনি। পাল্টা জবাবে তারাও আঘাত হেনেছে মার্কিন মিত্র কুয়েতের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো সহ মধ্যপ্রাচ্যে বিভিন্ন মার্কিন ঘাঁটিতে। নৃশংসতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কোনো বিকল্প নেই, এমনটাই মনে করছেন ইরানের জনগণ। একটা দেশের সাধারণ অবকাঠামোতে হামলা করাটা সবচেয়ে নিষ্ঠুর। এর মানে হলো আপনি পুরো দেশের মানুষকে বিপদে ফেলছেন এবং তাদের চরম কষ্টের মধ্যে ফেলে চাপ দেওয়ার চেষ্টা করছেন। আমার চোখে এর চেয়ে খারাপ উদ্দেশ্য আর শত্রুতা আর কিছু হতে পারে না। আমি মনে করি যেভাবেই হোক আমাদের এর বিরুদ্ধে দাঁড়াতে হবে। হরমুজ প্রণালী হয়তো আমাদের বাঁচবার শেষ রাস্তা, আর এটার সুরক্ষায় আমাদের সবাইকে এক হতে হবে। দিন শেষে ইরান তো আমাদের সবার। যুদ্ধবিরতি ভেঙে পড়ার পর নতুন করে শুরু হওয়া সংঘাতের রেশ আবারও ছড়িয়ে পড়ছে দ্রুত গতিতে। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীগুলো যদি ইরানের সমর্থনে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথ বাবেল মানদেব বন্ধ করে দেয়, তাহলে আন্তর্জাতিক অর্থনীতিতে আরও বড় ধস নামবে। এর মধ্যে আমেরিকার ভেতরেও যুদ্ধ নিয়ে তৈরি হয়েছে তীব্র অসন্তোষ। খামেনির দেয়া হুমকি অনুসরণ করে ইরান যদি চূড়ান্ত আঘাত শুরু করে, তাহলে অচিরেই মধ্যপ্রাচ্য হয়ে উঠবে ভয়ঙ্কর এক অগ্নিকুণ্ড। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। এদিকে ইরানের পাল্টা হামলায় জর্ডানে মার্কিন সেনা হতাহতের ঘটনা চলমান সংঘাত আরও ভয়াবহ আকার নেওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। তাদের ধারণা, আসছে দিনগুলোতে বড় ধরনের বেকায়দায় পড়তে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোন কোন বিপদ অপেক্ষা করছে মার্কিন প্রেসিডেন্টের জন্য, এসব সামাল দিয়ে কি টিকে থাকতে পারবেন তিনি? হেজল জোবাইরের ডেস্ক রিপোর্ট। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সামরিক উত্তেজনা নতুন করে বিপজ্জনক মোড় নিয়েছে। জর্ডানে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত 2 মার্কিন সেনা সদস্য নিহত এবং আরও একজন নিখোঁজ রয়েছেন। এতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। একই সঙ্গে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি যুক্তরাষ্ট্রকে প্রকাশ্যে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানে মার্কিন হামলা অব্যাহত থাকলে ওয়াশিংটনকে এমন শিক্ষা দেওয়া হবে যা তারা কখনোই ভুলবে না। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, জর্ডানে অবস্থানরত মার্কিন ও মিত্রবাহিনী ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা প্রতিহত করার সময় 2 সেনা নিহত হয়েছেন। একই হামলায় আহত হন আরও কয়েক সেনা। চলমান সংঘাতে মার্চ মাসের পর এই প্রথম মার্কিন সেনা নিহত হওয়ার কথা স্বীকার করল ওয়াশিংটন। এটিকে যুক্তরাষ্ট্রের জন্য বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। সামরিক বিশ্লেষকদের মতে সরাসরি মার্কিন সেনা হতাহতের ঘটনা সংঘাতের গতিপথ বদলে দিতে পারে এবং যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়াকে আরও কঠোর করে তুলতে পারে। অন্যদিকে সেনা হতাহত ও নিখোঁজের ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নিজ দেশে ব্যাপক চাপে পড়বেন বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। এ ঘটনায় ইরানের পাশাপাশি ট্রাম্পকে সমানভাবে দায়ী মনে করছেন মার্কিনদের বড় অংশ। পর্যবেক্ষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে এই যুদ্ধ নিয়ে রাজনৈতিক বিতর্ক ক্রমশই তীব্র থেকে তীব্রতর হচ্ছে। বিশেষজ্ঞদের একাংশের মতে, জর্ডানে মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনায় ট্রাম্পকে রাজনৈতিক চাপের মুখে পড়তে হবে। তার প্রশাসন কেন সংঘাতকে এতদূর গড়াতে দিল, এই যুদ্ধের কৌশল কতটা কার্যকর, এসব প্রশ্ন এখন আরও জোরালোভাবে উঠছে। এছাড়া আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের আগে এই ইস্যু ট্রাম্প প্রশাসনের জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।
ওয়াশিংটন ভিত্তিক থায়ার মার্শাল ইনস্টিটিউটের অধ্যাপক এবং পেন্টাগনের সাবেক পরিচালক ডেভিড ডেস রোচেস আল জাজিরাকে বলেছেন, যেহেতু ট্রাম্প এই যুদ্ধের পক্ষে দেশের ভেতরে কোনো শক্তিশালী প্রেক্ষাপট তৈরি করেননি, ফলে মার্কিন জনগণ এই সেনা মৃত্যুর জন্য ট্রাম্পকেও দায়ী করবে। একই সাথে ট্রাম্প তেলের বাজার স্বাভাবিক রাখতে মরিয়া হলেও এই যুদ্ধ পরিস্থিতি সেই সমীকরণকে আরও জটিল করে তুলেছে। এদিকে ট্রাম্পের কট্টর সমর্থকেরা ইরানের বিরুদ্ধে বড় ধরনের প্রতিশোধমূলক ব্যবস্থা দেখতে চায়, যাতে ভবিষ্যতে এমন হামলার পুনরাবৃত্তি না ঘটে। অনেক বিশ্লেষক মনে করেন সেটি নিশ্চিত করাও ট্রাম্পের জন্য সহজ নয়। কংগ্রেসে এমনকি নিজ দলের দিক থেকেও চাপে আছেন তিনি। বিশ্লেষকদের আশঙ্কা, এই সংঘাত যদি আরো বিস্তৃত হয় তবে শুধু মধ্যপ্রাচ্য নয়, বৈশ্বিক জ্বালানি বাজার আরো বড় ধাক্কা খেতে পারে। সামরিক সংঘাতের পাশাপাশি অর্থনৈতিক অনিশ্চয়তাও দ্রুতই বাড়ছে। কূটনৈতিক উদ্যোগ জরুরি ভিত্তিতে কার্যকর না হলে বর্তমান পরিস্থিতি একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধেও রূপ নিতে পারে বলে সতর্ক করছেন আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা। হিজল জোবায়ের, বাংলা ভিশন। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বশান্তির জন্য হুমকি, এমন বক্তব্য মধ্যপ্রাচ্য আর লাতিন আমেরিকার বিপ্লবী নেতাদের মুখে শুনে আসলেও এবার এই দাবি করে বসেছে খোদ পশ্চিমা গণমাধ্যম। এ নিয়ে কলামিস্ট সাইমন টিসডালের একটি বিশ্লেষণ প্রকাশ করেছে প্রভাবশালী ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। ট্রাম্পকে একক বিধ্বংসী অস্ত্র হিসেবেও আখ্যায়িত করেছেন খ্যাতনামা এই কলামিস্ট। বিস্তারিত মীর ফাজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান শান্তি আলোচনার পথ পুরোপুরি রুদ্ধ হয়ে গেছে। গত এক সপ্তাহ ধরে দুপক্ষের মধ্যে চলছে ভয়াবহ হামলা পাল্টা হামলা, যা পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে নতুন করে হুমকির মুখে ফেলেছে। এই সংঘাতের শুরু থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে বিশ্বশান্তির প্রধান খলনায়ক হিসেবে চিত্রায়িত করার মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন, যাতে দেশটির ওপর নতুন কোনো বড়সড় সামরিক আগ্রাসনের অজুহাত তৈরি করা যায়। তবে প্রভাবশালী ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের খ্যাতনামা কলামিস্ট সিমন টিসডল এই সমীকরণটিকে সম্পূর্ণ ভিন্নভাবে দেখছেন। তার মতে বিশ্বশান্তির জন্য আসল হুমকি ইরান নয়, বরং খোদ ডোনাল্ড ট্রাম্প। 18 জুলাই প্রকাশিত সেই কলামে সিমন লিখেন, নিজের শুরু করা বিপর্যয়কর যুদ্ধ থেকে বেরিয়ে আসার কোনো পথই খুঁজে পাচ্ছেন না ট্রাম্প। এই সংঘাতের জন্য ইরান নয়, বরং ডোনাল্ড ট্রাম্পের আত্মঅহংকার এবং খামখেয়ালিপনাই মূল দায়ী। তিনি এই যুদ্ধকে অনিয়ন্ত্রিতভাবে উস্কে দিচ্ছেন। ট্রাম্পকে তিনি একক বিধ্বংসী অস্ত্র হিসেবে আখ্যায়িত করেছেন। ট্রাম্প কংগ্রেস, মার্কিন জনগণ কিংবা কোনো আন্তর্জাতিক মিত্রদের সাথে আলোচনা না করেই এই সংঘাত শুরু করেছেন। কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছাড়াই তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রীর আশ্বাসে প্ররোচিত হয়ে হামলা চালাচ্ছেন, যার ফলে মার্কিন বাহিনী একটি অর্থহীন ও অন্তহীন চোরাবালিতে আটকে যাচ্ছে। সিমন ট্রাম্পের বিমান হামলা নীতিকে একজন মদ্যপ বা অ্যালকোহলিকের আচরণের সাথে তুলনা করেছেন। একজন মদ্যপ যেমন প্রতিবার নতুন করে মদ খাওয়ার সময় ভাবেন এবার হয়তো ফলাফল অন্যরকম হবে, ট্রাম্পও তেমনি বারবার ব্যর্থ হওয়া সত্ত্বেও প্রতিদিন নতুন করে বোমা ফেলছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মূল লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা এবং সরকারকে ক্ষমতাচ্যুত করা, কিন্তু ট্রাম্পের দুর্বল নেতৃত্বের কারণে সেই লক্ষ্য অর্জন এখন আগের চেয়েও অসম্ভব হয়ে পড়েছে। মার্কিন হামলায় ইরানের সরকার পিছু হটছে না, বরং তাদের প্রতিরোধ আরও জোরালো হচ্ছে। গাজা শান্তি পরিকল্পনাতেও একই দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছিলেন ট্রাম্প। গাজা পুনর্গঠন, একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী, নিরস্ত্রীকরণ, এর কোনো কিছুই আগায়নি। ফলে ট্রাম্পও আগ্রহ হারিয়ে ফেলেছেন। হামাস অস্ত্র ফেলেনি, ইসরায়েল বাহিনীও ওই অঞ্চল থেকে সরে যেতে অস্বীকার করছে। ইউরোপীয় মিত্ররা ট্রাম্পকে দেখছে সন্দেহের চোখে। ওয়াশিংটনের শত্রুরা উল্লাসে হাসছে। বিশ্ববাজারে তেলের দাম আবার বাড়ছে। প্রতিটি ক্ষেপণাস্ত্র ছোড়ার সঙ্গে সঙ্গে বিশ্বে যুক্তরাষ্ট্রের সুনাম ও প্রভাব হ্রাস পাচ্ছে। সিমন টিসডল সহ অনেক বিশ্লেষক মনে করছেন এই সংকটের দায় শেষ পর্যন্ত মার্কিন জনগণেরই, কারণ তারাই ভোট দিয়ে ট্রাম্পকে বিশ্বের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। ট্রাম্পের এই ধ্বংসযজ্ঞের জন্য শেষ পর্যন্ত হয়তো তাদেরকেই সর্বোচ্চ মূল্য দিতে হবে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।
বিশ্বজুড়ে তোলপাড় ফেলে বিদায় নিচ্ছে ফুটবল বিশ্বকাপ, যা পাল্টে দিয়েছে আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের প্রাণকেন্দ্র নিউ ইয়র্কের চিরাচরিত রূপ। ঝলমলে টাইমস স্কয়ার থেকে আমেরিকার হাইলাইন, সবখানি একই উন্মাদনা, একটাই অপেক্ষা, কে জিতবে বিশ্বসেরার মুকুট। ফাইনালের প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা আর স্পেন সমর্থকদের স্লোগান আর দুই দেশের বাহারি পতাকায় উৎসবের আমেজে পাল্টে গেছে রাতের রাজপথ। আনন্দ উচ্ছ্বাস ছাপিয়ে ফুটবল প্রেমীদের আলোচনায় ঘুরে ফিরছে নয়া বিতর্ক। ফিফার ঐতিহ্যে দাগ লাগানো তুমুল এই বিতর্কের পেছনেও কি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের হাত? নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। রাত বাড়ছে, নির্ঘুম পুরো নিউ ইয়র্ক সিটি। টাইমস স্কোয়ারে ঢেউ তুলেছেন আর্জেন্টাইন সমর্থকরা। কারো হাতে বিশাল নীল সাদা পতাকা, কেউ বা আবার উচ্চস্বরে গাইছেন ভামোস আর্জেন্টিনা। লিওনেল মেসির ছবি, ব্যানার আর কিংবদন্তি মেসি আর ম্যারাডোনার নামে স্লোগানে বাড়াচ্ছে উত্তাপ। এই ফাইনাল শুধু দুটি দলের নয়, এটি দুটি মহাদেশের, দুই সংস্কৃতির, দুই ফুটবল দর্শনের লড়াই। একদিকে লাতিন আমেরিকার ফুটবলীয় সৌন্দর্য, অন্যদিকে ইউরোপীয় ফুটবলের নিখুঁত পরিকল্পনা। কার হাতে উঠছে এবারের বিশ্বকাপের শিরোপা? কোন দল হাসবে শেষ হাসি? টাইমস স্কোয়ারে গণজোয়ারের একটাই আশা, আরেকবার বিশ্বকাপ জিতিয়ে ইতিহাসের পাতায় নিজের নাম আরও উজ্জ্বল করুক মেসি। লিওনেল আন্দ্রেস মেসি শুধু একটা নাম নয়, একটি ফুটবল প্রজন্মের আবেগ, স্বপ্ন আর ভালোবাসার নাম। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে আবারও ফুটবলের জাদুতে মোহাচ্ছন্ন করতে প্রস্তুত মেসি। এবারের বিশ্বকাপে গোল করেছেন, করিয়েছেন, হাল ধরেছেন দলের কঠিন মুহূর্তে। সেমিফাইনালেও তার নেতৃত্বেই ফাইনালের টিকিট নিশ্চিত করে আর্জেন্টিনা। পরপর দ্বিতীয়বার বিশ্বকাপের শিরোপা জয়ের স্বপ্ন দেখার সুযোগটাও তার বদৌলতে। অনেক বিশ্বকাপ দেখেছি, কিন্তু এই বিশ্বকাপে উপস্থিত থাকা আমার কাছে বিশেষ কিছু। সবকিছু মিলিয়ে মেসির জন্য এটা শেষ বিশ্বকাপ। ঈশ্বর যদি চায় আমরা জিতব। আমরা এবারে বিশ্বকাপ খুব উপভোগ করছি। সেরাটাই আশা করছি। আমরা আশা করছি মেসি ভালো খেলবে এবং আমরা বিজয় উদযাপন করব। আমরা খুবই আশাবাদী, এটা একটা অবিশ্বাস্য গল্প হবে। আর্জেন্টিনার ফুটবল মানেই আবেগ, শেষ বাঁশি না বাজা পর্যন্ত হার না মানার মানসিকতা। প্রতিটি ট্যাকেল, প্রতিটি দৌড়, প্রতিটি গোল তাদের কাছে যুদ্ধের অংশ। ম্যাচ যত কঠিন হয়, আর্জেন্টিনা যেন ততই উত্তপ্ত হয়ে ওঠে। এই বিশ্বকাপে দলীয় পারফরমেন্সে একাধিক কঠিন ম্যাচ শেষ পর্যন্ত জয় নিয়েই ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। তাই দল নিয়ে সমর্থকদের প্রত্যাশাও সীমাহীন। আমাদের দলগত ঐক্যের কারণে আর্জেন্টিনা এই পর্যন্ত এসেছে। আমি মনে করি মেসি দলের ঐক্য ধরে রেখেছেন। লেটস গো আর্জেন্টিনা। এটা অসাধারণ, মানে এটা যেন আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সের একটা অংশ। এই সব কিছু দেখতে খুব সুন্দর। সত্যি বলতে কি, এটা জাদুর মতো। পিছিয়ে নেই ইউরোপিয়ান টিম স্পেনের সমর্থকরাও। বৃষ্টি মাথায় নিয়েই নিউ ইয়র্কের হাইলাইনের নিচে জমিয়ে তুলেন হাজারো স্প্যানিশ সমর্থক। লাল হলুদ পতাকায় রঙিন হয়ে ওঠে চারপাশ। গান, নাচ আর স্লোগানে তারা জানিয়ে দেন 2010 সালের পর বিশ্বকাপের শিরোপা আবার স্পেনের ঘরেই ফিরবে। স্পেনের টিকিটাকা আর রক্ষণভাগের দেয়াল গড়ে দিতে পারে ম্যাচের ভাগ্য। এছাড়া এই দলেই আছে মেসির বার্সেলোনার ওয়ান্ডার বয় লামিন ইয়ামাল। স্প্যানিশদের আশা, মেসি যদি হয় রাজা, তাদেরও আছে রাজপুত্র লামিন ইয়ামাল। দল নিয়ে উচ্ছ্বাসে মাতলেও বিপদের বিষয়টিও মাথায় আছে স্পেনের সমর্থকদের, আর তা হচ্ছে মেসি আর আর্জেন্টিনাকে কখনোই হালকাভাবে নেওয়া যাবে না। আমার মনে হয় ওরা কঠিন প্রতিপক্ষ হবে। ম্যাচটা আকর্ষণীয় হবে। মনে হচ্ছে খেলার একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত স্নায়ু চাপে থাকবে, কিন্তু আমরা জিতব। অবশ্যই আমরা জিতব। আমরা ইয়ামালকে নিয়ে আশাবাদী। ব্যাপারটা অনেকটা এরকম, রাজার সিংহাসন ত্যাগ করলেন আর রাজপুত্র সেই সিংহাসনে বসে পড়লেন। বিশ্বকাপ যখন আমেরিকায়, তখন বিতর্ক থাকবে না এমন হয় কি করে?
মিলেমিশে নতুন বিতর্কের জন্ম দিয়েছে ফিফা আর আয়োজক আমেরিকা। এবারের চ্যাম্পিয়নদের জন্য বিশেষ চ্যাম্পিয়নশিপ রিং দেবে আয়োজক দেশটি। উত্তর আমেরিকার NFL ও বাস্কেটবল চ্যাম্পিয়নশিপের আমেরিকান ঐতিহ্য এই রিং। এ নিয়ে চটেছেন সাবেক ফুটবলার ও বিশ্লেষকরা। তারা বলছেন বিশ্বকাপকে ধীরে ধীরে আমেরিকান ক্রীড়ার আদলে সাজিয়ে তুলছে ফিফা। এখানেই শেষ নয়, ফাইনালে রাখা হয়েছে সুপার বাউলের আদলে হাফ টাইম শো। এসব করে ফুটবলের সৌন্দর্য নষ্ট করার অভিযোগ তুলছেন সমালোচকরা। নাইম আহমেদ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। ইউরোপ জুড়ে তীব্র দাবদাহে মানুষ যখন হাঁসফাঁস করছে, তখন গরম থেকে বাঁচতে অনেকেই বেছে নিচ্ছেন ভিন্ন এক অভিজ্ঞতা। সুইমিং পুল ছেড়ে সোজা ডুব দিচ্ছেন সমুদ্রের নিচে, যেখানে অপেক্ষা করছে অসাধারণ ভাস্কর্যে সাজানো এক জাদুঘর। এমনকি সামরিক বিমানও রাখা আছে সেখানে। কোথায় এই জলজ জাদুঘর? রোমাঞ্চ আর বিস্ময়ে ঠাসা অনন্য এই জাদুঘর নিয়ে ইমরান মাহমুদের ডেস্ক রিপোর্ট। তীব্র দাবদাহে পড়ছে ইউরোপ, আর এই প্রচণ্ড গরম থেকে বাঁচতে সেখানকার মানুষরা বেছে নিয়েছে এক অনন্য উপায়। সুইমিং পুল বা এসি রুমের দিন শেষ। গরম থেকে বাঁচতে পর্যটকরা এখন সোজা ডুব দিচ্ছেন পানির অতল গভীরে, যেখানে তাদের জন্য অপেক্ষা করছে এক জাদুকরী জগৎ। ক্রোয়েশিয়ার ট্রোগির শহরের কাছে গড়ে ওঠা বিশ্বের একমাত্র পানির নিচের মিউজিয়ামটি এখন নেট দুনিয়ায় রীতিমতো ভাইরাল। ইউরোপ জুড়ে চলমান নজিরবিহীন তাপপ্রবাহ থেকে একটু স্বস্তি আর ভিন্নধর্মী রোমাঞ্চের খোঁজে হাজারো মানুষ ছুটে আসছেন এই অনন্য জলজ জাদুঘরে। পানির নিচে কেবল মাছ আর প্রবাল নয়, নিখুঁতভাবে সাজানো রয়েছে একের পর এক চোখ ধাঁধানো ভাস্কর্য। ক্রোয়েশিয়ার একমাত্র এবং বিশ্বের প্রথম পানির নিচের এই বিশেষ ভাস্কর্য ওয়ে অব দ্য ক্রস বা ক্রুশের পথ পর্যটকদের মুগ্ধ করেছে। পানির নিচে প্রায় 3.5 থেকে 4 মিটার গভীরতায় মানুষের সমান উচ্চতায় মোট 52টি মূর্তি সাজানো রয়েছে। সবচেয়ে মজার বিষয় হলো, এই জাদুঘর দেখার জন্য আপনাকে পেশাদার স্কুবা ডাইভার হতে হবে না। অগভীর পানিতে থাকায় সাধারণ একটি স্নরকেলিং মাস্ক পরে সাঁতার না জানা মানুষ বা যে কোনো বয়সের দর্শনার্থীরা এই ভাস্কর্যগুলো দেখতে পারেন। তবে আসল চমক লুকিয়ে আছে আরও গভীরে, যা রোমাঞ্চপ্রিয় মানুষদের প্রতিনিয়ত আকর্ষণ করে। ক্রোয়েশিয়ার একমাত্র পানির নিচের মিউজিয়াম এবং পুরো বিশ্বের একমাত্র পানির নিচের ক্রুশের পথ এটি, যেখানে 15টি স্টেশন বা ধাপে 52টি মূর্তি রয়েছে। মিউজিয়ামের ঠিক শেষ প্রান্তে 8 থেকে 9 মিটার গভীরে রয়েছে 7 মিটার উঁচু এক বিশাল যীশুখ্রিস্টের ভাস্কর্য। যখন কেউ সাঁতরে এর সামনে পৌঁছায়, তখন এর বিশালতা দেখে শরীরের লোম দাঁড়িয়ে যায়। এছাড়াও 10 মিটার গভীরে সাবেক যুগোস্লাভিয়ার একটি সামরিক বিমান সোকো জাস্ত্রেব 21 ডুবিয়ে রাখা হয়েছে, যা দেখার অভিজ্ঞতা দারুণ। ইউরোপ জুড়ে যখন তাপমাত্রার রেকর্ড ভাঙছে এবং দাবানল ছড়িয়ে পড়ছে, তখন এই ঠান্ডা পানিতে ডুব দেয়া যেন এক প্রশান্তির অনুভূতি। তীব্র গরমের ক্লান্তি ভুলে পানির নিচের এই রহস্যময় ভাস্কর্য আর সামরিক বিমান দেখার অভিজ্ঞতা পর্যটকদের দিচ্ছে এক ভিন্ন মাত্রার শীতল আমেজ। জায়গাটা সত্যি খুব সুন্দর, তবে আজ গরমটা অনেক বেশি, তাই আমি সরাসরি পানিতে নেমে পড়লাম এবং এখানে সাঁতার কাটছি। আর সত্যি বলতে, আমার দেশ তাইওয়ানের তুলনায় এখানকার আবহাওয়া অনেক সুন্দর। তাইওয়ানে আবহাওয়া অনেক আর্দ্র ও গরম, এখানের চেয়েও বেশি। ইতালিতে প্রচণ্ড গরম, সেই গরম থেকে বাঁচতেই আমরা দেশের বাইরে চলে আসি। ক্রোয়েশিয়ার সমুদ্র সৈকতগুলোতে একদিনে ভ্রমণের জন্য বুকিং করে ফেলি। এখানে এটিই আমাদের প্রথমবার, আর এই চমৎকার ঠান্ডা পানিতে ডুব দেওয়ার জন্য আমরা সত্যি ভীষণ এক্সাইটেড। আমরা সমুদ্র সৈকত ও ডাইভিং খুব পছন্দ করি। ক্রোয়েশিয়ায় পানির নিচের এই নতুন ও রোমাঞ্চকর জাদুঘরের কথা শুনেই আমরা চলে এসেছি। পানির নিচে মিউজিয়াম দেখার জন্য আমরা ভীষণ মুখিয়ে আছি। প্রকৃতির উত্তাপ যেখানে জীবন ওষ্ঠাগত করে তুলেছে, সেখানে ক্রোয়েশিয়ার এই জলজ মিউজিয়ামটি বিনোদন ও শীতলতার এক অপূর্ব মেলবন্ধন ঘটিয়েছে। আর এভাবেই গরমে ক্লান্ত ভ্রমণ পিপাসুদের জন্য এটি হয়ে উঠেছে এক আদর্শ ও আকর্ষণীয় বিনোদন কেন্দ্র। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। চাইলেই পানির ওপর চালানো যায় সাইকেল, আবার সাইকেল নিয়ে উঠে যেতে পারেন গাছের মাথায়। শুনতে অবাক লাগলেও বাস্তবে প্রকৃতির সঙ্গে এমন বিস্ময়কর মেলবন্ধন তৈরি করেছে বেলজিয়াম। 2016 সাল থেকে চালুর পর প্রতি বছর ভিন্নধর্মী এই অভিজ্ঞতা নিয়ে সেখানে ছুটে যাচ্ছেন প্রকৃতিপ্রেমীরা। সানজিদা ইসলাম তনির, ডেস্ক রিপোর্ট।
লেকের পানির বুক চিরে দ্রুত গতিতে এগিয়ে আসছেন এক নারী। হঠাৎ দেখায় চোখের ভুলে মনে হতে পারে তিনি বুঝি পানির ওপর স্কেটিং করছেন, কিন্তু কাছে গেলেই দূর হয় ভ্রম। 54 বছর বয়সী জার্মান নাগরিক রিতা টিশনেগ আসলে সাইক্লিং করতে করতে এগিয়ে আসছিলেন। লেকের পানিতে সাইক্লিং ব্যাপারটা অবিশ্বাস্য মনে হলেও বেলজিয়ামের জেঙ্ক শহরের ডে ভাইয়ার্স লেকের ওপর রয়েছে এমন সুযোগ। জেঙ্ক শহরের বোকরাইক জাদুঘরের ভেতরে এই লেকের ওপরে রয়েছে বিশ্বের অন্যতম ব্যতিক্রমী সেতু সাইক্লিং থ্রু ওয়াটার পাথ। এটি লেকের ওপর কোনো সাধারণ সেতু নয়, বরং পানির সমান উচ্চতার একটু নিচে 200 মিটার দৈর্ঘ্যের বিশেষ রাস্তা। নিরাপত্তার জন্য বিশেষ এই সেতুর দুই পাশে আছে শক্ত কংক্রিটের দেয়াল, যা পানিকে সেতুর ভেতরে ঢুকতে বাধা দেয়। লেকের পানির উচ্চতা দেয়ালের উচ্চতার সমান হওয়ায় সাইক্লিং করার সময় হাত বাড়ালেই ছোঁয়া যায় স্বচ্ছ নির্মল পানি। ফলে দূর থেকে দেখে মনে হয় যেন পানির ভেতর দিয়েই চলছে সাইকেল। ছবি তোলা, ভিডিও বানানোর জন্য অত্যন্ত জনপ্রিয় এই ওয়াটার পাথটি। এখানকার সবকিছু চমৎকার, আমার খুবই ভালো লেগেছে। আমি আসলে বিশেষভাবে সাইকেল পাথটা দেখার জন্যই এখানে এসেছি এবং এর মধ্য দিয়ে সাইক্লিংয়ের অনুভূতিটা অসাধারণ। এমন সুযোগ সচরাচর আসে না। যেন স্বর্গীয় অনুভূতি, এক কথায় অসাধারণ সুন্দর। পানির ভেতর দিয়ে সাইক্লিং সত্যিকারের অবিস্মরণীয় অভিজ্ঞতা। প্রত্যেকের জীবনে অন্তত একবার এখানে আসা উচিত। লেকের ভেতরের সাইকেল পথ পাড়ি দেওয়ার পর দর্শনার্থীদের জন্য রয়েছে বসল্যান্ড ন্যাশনাল পার্কের সাইক্লিং থ্রু দ্য ট্রিজ। সাইক্লিং থ্রু ওয়াটারের মতো এটিও সাধারণ কোনো রাস্তা নয়, 700 মিটার দৈর্ঘ্যের বিশাল বৃত্তাকার এক সেতু। সাইকেল নিয়ে যখন কেউ ধীরে ধীরে ওপরে উঠতে থাকেন, তখন চারপাশের গাছগুলো নিচে নামতে থাকে। একসময় সাইকেল আরোহী পৌঁছে যান গাছের পাতার সমান উচ্চতায়। কেউ চাইলে হাঁটতে হাঁটতেও উঠে যেতে পারেন গাছের ওপরে। তখন মনে হয় বনের ভেতর দিয়ে নয়, গাছের মাথার ওপর দিয়ে ভেসে চলছেন তারা। পাশাপাশি অবস্থান করা বেলজিয়ামের অনন্য সাইক্লিং থ্রু ওয়াটার পাথটি 2016 সালে এবং সাইক্লিং থ্রু দ্য ট্রিজ সেতুটি 2019 সালে দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হয়। এরপর থেকে প্রতি বছর, বিশেষ করে গ্রীষ্মকালে প্রচণ্ড গরম থেকে কিছুটা স্বস্তি পেতে এখানে ছুটে আসেন বিশ্বের বিভিন্ন প্রান্তের দর্শনার্থীরা। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। দর্শক, এ ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।